all of you to ABC English classes once again. This is Angana ma'am here. Today we are going to learn Unit 3 of the lesson The Cat by Andrew Barton Peterson. So the last day we had completed Unit 2 and today we are going to do Unit 3 of the lesson The Cat. So look at your books. Unit 3, দেখো সবাই। When the family has finished tea, এক তো চায়ের টেবিলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছিল। I think you remember that. চায়ের টেবিলে কি সাংঘাতিক একটা কাণ্ড হয়েছিল। চা শেষ হওয়ার পরে when the family has finished tea, চায়ের পর্ব শেষ হওয়ার পরে and gathers round the fire, যখন তারা ফায়ারপ্লেসের চারিদিকে বসে গল্প করার জন্য, the cat casually goes out of the room. cat তখন কি করে? তখন সে ধীরে সুস্থে রিল্যাক্সড ভাবে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। ওকে, true life now begins for him. এখন কিন্তু ক্যাটের আসল জীবন শুরু। true life মানে আসল জীবন শুরু হয়। ক্যাজুয়ালি মানে শব্দটার মানে লিখে নাও। ক্যাজুয়ালি মানে হলো in a relaxed manner, বা হেলতে দুলতে, কোনো তাড়া নেই এরকম ভাবে এরকম গতিতে যাওয়াকে বলে ক্যাজুয়ালি যাওয়া। ট্রু লাইফ আসল জীবন এখনই তার শুরু হয়। He saunters down his own backyard, springs to the top of the fence, drops lightly down to the other side. আচ্ছা, ও কি করে? ধীরে সুস্থে আস্তে আস্তে পা টিপে টিপে ব্যাকইয়ার্ডে যায়। What is a backyard? ব্যাকইয়ার্ড হলো বাড়ির পেছনের দিক। ওকে, বাড়ির সামনের দিকটাকে বলে ফ্রন্ট ইয়ার্ড বা কোর্ট ইয়ার্ড বা উঠোন, আর ব্যাকইয়ার্ড হচ্ছে বাড়ির পেছনের দিক। তাহলে সন্টার করে মানে ওয়াকিং ভেরি স্লোলি। সন্টার্স মানে ওয়াকিং ভেরি স্লোলি, যাতে এতই আস্তে হাঁটে যাতে কোনো শব্দ না হয়। আর তোমরা আশা করি তোমরা জানো যে বেড়ালরা হাঁটলে কিন্তু সত্যিই পায়ে শব্দ হয় না। একটা বেড়াল এসে যদি তোমার ঘরের পাশের ঘরে এসে ঢুকে হাজারটা কুকীর্তি করে যায়, তাও কিন্তু তোমরা বুঝতে পারবে না যে একটা বেড়াল ঢুকেছিল, কারণ বেড়ালদের পায়ের তলায় তাদের ক্লয়ের তলাটায় একটা প্যাড দেওয়া থাকে। ইটস আ ন্যাচারাল প্যাডিং উইচ ইজ দেয়ার, যার জন্য ওরা হাঁটলে ওদের পায়ে কোনো শব্দ হয় না। তাহলে সন্টার করে মানে পা টিপে টিপে ওরা ব্যাকইয়ার্ডে যায়, মানে বাড়ির পেছনের দিকে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ আ ফেন্স, একটা বেড়ার ওপরে লাফ দিয়ে ওঠে। তাহলে স্প্রিং করা মানে লাফানো, স্প্রিংস মানে লাফানো, ফেন্স মানে বেড়া। বাড়ির বাউন্ডারি বা বাউন্ডারিকে বলা হয় ফেন্স। সেটা আগেকার দিনে বেড়া দেওয়া হতো, যেমন বাঁশ কেটে কঞ্চি কেটে বেড়া দেওয়া হতো। এখন ফেন্স মানে তোমরা ইমাজিন করে নিতে পারো দ্যাট ইট ইজ দ্য বাউন্ডারি ওয়াল অফ দ্য হাউস। তাহলে বাড়ির বাউন্ডারি ওয়ালটাকে বলা হচ্ছে ফেন্স। তাহলে টুক করে লাফ দিয়ে দেয়ালের উপরে বা বেড়ার উপরে উঠে পড়ে। drops lightly down to the other side, এবং উঠেই টুক করে ওদিক দিয়ে উল্টো দিকে নেমে যায়, মানে বাড়ির বাউন্ডারি বাইরের দিকে চলে যায়। He trots across and skips to the roof of an empty shed. এরপর কি করে? ট্রট করতে করতে সে যায়। ট্রট করা মানে স্লাইটলি লাফাতে লাফাতে যাওয়া। অ্যাকচুয়ালি ঘোড়ার মুভমেন্টটাকে ট্রটিং মুভমেন্ট বলে, কিন্তু হালকাভাবে লাফাতে লাফাতে যাওয়াকে বলে ট্রট করা। তাহলে ট্রট করতে করতে সে কোথায় যায়? ট্রট করা মানে অল্প লাফিয়ে যাওয়া। ট্রট করতে করতে সে কোথায় যায়? সে লাফ দিয়ে একটা খালি শেড মানে যেখানটা কোনো গোডাউনের শেড হতে পারে বা কোনো স্টোর রুমের শেড হতে পারে। শেড মানে ছাউনি, একটা খালি ছাউনির উপরে লাফ দিয়ে ওঠে। রুফের উপরে মানে একটা খালি ছাউনির ছাদের উপরে উঠে পড়ে। রুফ মানে ছাদ, এমটি মানে খালি। His movement becomes lithe and panther-like. তাহলে তার মুভমেন্টটা কিরকম হয়ে যায়? lithe. Look at this word lithe. এই ওয়ার্ডটার উচ্চারণ হলো lithe and panther-like. panther হলো বাঘ, আমরা জানি। চিতাবাঘ এক ধরনের
ধরনের প্যান্থার, ব্ল্যাক প্যান্থার হয়, দেয়ার আর হোয়াইট প্যান্থার্স অলসো। তাহলে প্যান্থার হচ্ছে একটা প্রজাতির বাঘ। ওকে, তাহলে তার মুভমেন্টটা, তার গতিবিধিটা কেমন হয়ে যায়? বাঘের মতো হয়ে যায়। তোমরা একটা ছবি দেখো, দেখো একটা প্যান্থারের ছবি দেখতে পাচ্ছ? দেখো ব্ল্যাক প্যান্থার, একটা প্যান্থার গাছের ডালে ওপরে পা দিয়ে বসে আছে। আর ঠিক তার পাশে দেখো একটা ব্ল্যাক ক্যাটের ছবি আমি তোমাদের জন্য খুঁজে দিয়েছি, সেই ব্ল্যাক ক্যাটটা বসে আছে ঠিক তার পাশে, দেখো ছবিটা। এখন এই ছবি দুটো দেখলে কিন্তু দূর থেকে ডিফারেন্সিয়েট করা যায় না বা তফাৎ বোঝা যায় না যে কোনটা প্যান্থার আর কোনটা ক্যাট, এতই একরকম দেখতে। কারণ তোমরা জানো কি বিড়ালকে বাঘের মাসি বলা হয়? কারণ ক্যাট ফ্যামিলিতে কিন্তু ক্যাটও বিলং করে, বাঘও বিলং করে। তাহলে বাঘ কিন্তু ক্যাট ফ্যামিলিতে বিলং করে। তাহলে এই ক্যাট ফ্যামিলির লোকজনদের বা ক্যাট ফ্যামিলির সদস্যদের মুভমেন্টগুলো বা গতিবিধিগুলো কিন্তু এক রকমের হয়। যখন ক্যাটটা বাড়ির পেছনের দিকে চলে যায়, তার গতিবিধি কিন্তু একদম প্যান্থারের মতো হয়ে যায়। ওকে, তাহলে লাইট মানে হলো গ্রেসফুল। দেখো প্যান্থারদের দারুণ মানে ওরা যখন দৌড়োয় ওদের বডিটা একদম খুব সুন্দর একটা শেপ, মানে এত সুন্দর একটা স্ট্রিমলাইন বডি আমরা দেখতে পাই যখন ওরা মুভ করে। একটা ছবি দেখে নাও, দেখো আমি তোমাদের একটা প্যান্থারের একটা ছবি দেখাচ্ছি, একটা চিতা দৌড়চ্ছে। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে যে লাইট মানে কি, এত সুন্দর গ্রেসফুলি ওরা দৌড়োয়, মানে তোমার মনে হবে হাওয়ায় উড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে ওদের মুভমেন্টটা খুব গ্রেসফুল হয়ে যায়, মানে কোনো শব্দ নেই, কিছু নেই, বডিটা যেন একটা অন্যরকম শেপ নিয়ে নিল। ক্যাটরাও ঠিক সেরকম হয়, প্যান্থার লাইক। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। তাহলে খুব মন দিয়ে চোখ একদম দৃষ্টি, একদম তীক্ষ্ণ দৃষ্টিতে সে এদিক ওদিক তাকায়, কিনলি তাকায়, খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। তাকিয়ে সে চুপচাপ নিঃশব্দে হেঁটে চলে। তাহলে নয়েজলেসলি মানে হলো নিঃশব্দে, নয়েজ মানে শব্দ, নয়েজলেসলি মানে নিঃশব্দে হেঁটে যায়। অলরাইট, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। কারণ তাকে খুব মানে সতর্ক থাকতে হয়, কারণ তার অনেক রকম শত্রু আছে। কোথাও কুকুর আছে, কোথাও ছোট ছোট ছেলে আছে যারা তাদের গায়ে পাথর ছুটতে পারে, তার জন্য তার দৃষ্টি ভীষণ সতর্ক হয়ে থাকে এবং সে খুব সতর্কভাবে হেঁটে চলে প্যান্থারের। On top of the shed, শেডের ওপরে, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তাহলে পুরনো বাড়ির ছাদের উপর, যে গাছের ছালের যে পুরনো বাড়ির ছাদ, বলো কাঠের ছাউনি দেওয়া ছাদ, সেই ছাদের ওপরে সে তার নখ আঁচড়ায় আর আর্চ করে। দেখো ক্যাট আর্চ করলে তাকে কেমন দেখতে লাগে, তার বডিটাকে অদ্ভুতভাবে বেঁকায়। একটা ছবি দেখে নাও যেখানে আমি তোমাদেরকে ক্যাটের আর্চ করা দেখিয়েছি। দেখো ক্যাটরা কীরকমভাবে আর্চ করে। তাহলে তার শরীরের পিছনের দিকটা, পিঠের দিকটা অদ্ভুতভাবে বেঁকায় এবং একটা অদ্ভুত একটা তাদের মধ্যে একটা বেশ যোদ্ধা একটা বেশ গ্রিম একটা ফাইটিং একটা অ্যাটিটিউড চলে আসে। He stretches himself a few times to see if every muscle is in full working order. তাহলে আর কি করে, সে ভালোভাবে আড়মোড়া ভেঙে নেয় বা নিজেদেরকে হাত পাগুলোকে স্ট্রেচ করে নেয় বা লম্বা করে টান করে নেয়, দেখার জন্য যে তাদের সমস্ত শরীরের সমস্ত মাসেল, সমস্ত পেশিগুলো একদম পুরোপুরি ফুল ওয়ার্কিং অর্ডার আছে কিনা, একদম ঠিকঠাক আছে কিনা, যাতে তারা যুদ্ধে নামতে পারে, ঠিক যেন যুদ্ধর আগের একটা স্টেজ। ওকে, তাহলে দেখো একটা ক্যাট স্ট্রেচ করছে, সেটা ছবি তোমরা দেখো। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। দারুণভাবে তাদের পেশিগুলো কাজ করছে কিনা সেটা ভালোভাবে টেস্ট করেন। দেন ড্রুপিং হিজ হেড, মাথা নিচু করে নেয়, নিয়ারলি টু হিজ পজ, একদম পায়ের থাবা অবধি, ড্রুপিং মানে মাথা নিচু করে নেওয়া, কোথাও অবধি মাথাটা নিচু করে, একদম পায়ের থাবা অবধি, মানে পায়ের থাবায় মাথাটা ঠেকিয়ে নেয়। ও মানে পায়ের থাবা, পায়ের থাবা অবধি মাথা নিচু করে মাথাটা ঠেকিয়ে নেয়। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড,
আত্মীয়দেরকে সে অদ্ভুত ম্যাও ম্যাও শব্দে ডাকে, এবং তাদের আত্মীয়রা কিন্তু সব আশেপাশেই থাকে, ওট পেতে থাকে যে কখন তারা ডাকটা শুনতে পাবে। সেই ডাক শুনে তারা একে একে কীভাবে আসে, বিফোর লং, খুব বেশি দেরি হয় না, তার আগেই তারা চলে আসে। বিফোর লং দে কাম গ্লাইডিং, আস্তে আস্তে, পা ফেলে ফেলে, গ্রেসফুল শ্যাডোজ, তারা ছায়ার মতো সব একে একে আসতে থাকে। ছায়ার মতো কেন? কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মানে অলরেডি সন্ধে হয়ে গেছে, আর তারা কালো কালো ছায়ার মতো এক দিক থেকে আরেক দিক থেকে আস্তে আস্তে এক জায়গায় এসে জড়ো হয়। তাহলে এরা কারা? এরা হচ্ছে এর কিনড্রেড বা আত্মীয়, এরা হচ্ছে এদের কিনড্রেড বা আত্মীয়, ঠিক আছে? আচ্ছা, no longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk. এখন কিন্তু তাদের দেখলে তোমরা আর বুঝতে পারবে না যে তারা খুব মিউ মিউ করে একটু আগেই মাছ চাইছিল, দুধ চাইছিল। এখন কিন্তু তাদের দেখলে একদমই সেরকম সাবমিসিভ, চুপচাপ, নিরীহ, গোবেচারা প্রাণী একদমই মনে হয় না। সো দে আর নট মিক এনিমোর। মিক মানে ইংলিশে লিখে রাখো সাবমিসিভ বা গোবেচারা বা খুব দুর্বল ক্রিচার্স। তাহলে মিক মানে হলো সাবমিসিভ, যারা অন্যের আন্ডারে থাকে তাদেরকে বলে সাবমিসিভ। তাহলে তারা একদমই এখন আর সাবমিসিভ ক্রিচার্স হয়ে থাকে না। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন কি? তারা এখন সাংঘাতিক সিরিয়াস যোদ্ধা। ওকে, গ্রিম মানে সিরিয়াস, এটা আমি তোমাদের আগের একটা ইউনিটে বলে দিয়েছিলাম। যারা জানো না তারা প্লিজ গ্রিম ওয়ার্ডটার মানে লিখে নাও, গ্রিম মানে সিরিয়াস। আচ্ছা, লেসনের মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি একটা কথা বলার জন্য, যে যারা এখনও ইউনিট 1 আর ইউনিট 2 পড়োনি তারা প্লিজ ইউনিট 1 আর ইউনিট 2 এর ভিডিও দেখবে, পড়বে এবং এক্সারসাইজ কমপ্লিট করে তারপরে ইউনিট 3 এর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। লেটস কন্টিনিউ। Just think how much more he gets out of his life than you do out of yours. তোমার লাইফে অ্যাডভেঞ্চার কোথায়? একটা ক্যাটের লাইফে অ্যাডভেঞ্চার কিন্তু অনেক বেশি অ্যাকর্ডিং টু দ্য অথর আমাদের এই কথা বলছেন। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, কত মজার মজার তারা কাণ্ড করে বাড়ির পেছনের দিকটাতে, যেখানে তোমরা কিন্তু ভুলেও যাও না, জানো না যে ওখানে কত রকম অ্যাডভেঞ্চার আছে। As they get older, they go in for sports to the suburban backyards. তাহলে সাবার্ব হচ্ছে এমন একটা জায়গা যেটা হলো শহর, যেটাকে আমরা বাংলায় বলি শহরতলি। সাবার্ব মানে শহরতলি এলাকা। শহরে খুব বেশি ক্যাট বা ডগস বা মানে কাউস এখন ঘুরে বেড়াতে দেখা যায় না। ম্যাক্সিমাম এই জন্তুদেরকে আমরা সাবারবান এরিয়াতে ম্যাক্সিমাম দেখতে পাই। তাহলে সাবারবান এরিয়ার যে ব্যাকইয়ার্ডগুলো, বাড়ির পেছনের দিকগুলো, সেগুলোই হচ্ছে এদের যত রকম অ্যাডভেঞ্চারের জায়গা। These backyards that are dull to us, আমরা বাড়ির পেছনের দিকে কি ঘুরতে যাই? কখনো যাই না। এটা আমাদের কাছে একটা ডাল, মানে খুবই একটা মানে খুব আনইন্টারেস্টিং একটা জায়গা। সেখানে are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had. তাহলে এই ব্যাকইয়ার্ডগুলো কিন্তু ক্যাটদের জন্য খুব ইন্টারেস্টিং জায়গা, আমাদের জন্য আনইন্টারেস্টিং হতে পারে, কিন্তু ওদের জন্য খুব ইন্টারেস্টিং জায়গা। এবং ওরা কি করে, ওই ব্যাকইয়ার্ডে গিয়ে তারা এমন এমন দুঃসাহসিক কাজ করে, এমন এমন রোমাঞ্চকর কাজ করে, যেগুলো কিং আর্থারের লেখক বলছেন যে কিং আর্থারের যেসব মহান বড় বড় ব্রেভ যোদ্ধারা তারা যত অ্যাডভেঞ্চার করেছে লাইফে, তার থেকেও বেশ খানিকটা ওপরের দিকেই রেখেছেন লেখক এই অ্যাডভেঞ্চারগুলো। তাহলে গ্যালেন্ট মানে হলো ব্রেভ বা হিরোইক, গ্যালেন্ট মানে হলো ব্রেভ বা হিরোইক। তাহলে ক্যাটদের অ্যাডভেঞ্চারগুলো অনেক বেশি গ্যালেন্ট কাদের থেকে? কিং আর্থারদের নাইটদের থেকে। কিং আর্থার হচ্ছেন ব্রিটেনের একজন রাজা, ইংল্যান্ডের একজন রাজা ছিলেন একসময়, এবং ওনার একদল যোদ্ধা ছিল ওনার আন্ডারে, যারা যুদ্ধ করতো, ওনার হয়ে কাজ করতো। তাদের যে অ্যাডভেঞ্চার সেগুলো কিন্তু বিশ্ববিখ্যাত অ্যাডভেঞ্চার। সেই নিয়ে অনেক প্রচুর বই আছে, প্রচুর কবিতা আছে, ইত্যাদি অনেক কিছু আছে। তো তোমরা বড় হয়ে সেগুলো পড়বে, বা এখনও তোমরা নেট সার্চ করে দেখতে পারো যে কিং আর্থার্স নাইটদের অ্যাডভেঞ্চার বলে তোমরা সার্চ করে দেখতে পারো। তাহলে এ নিয়ে অনেক গল্প।
আছে। তাহলে এই যে এরা যে কিং আর্থারের নাইটরা যেসব অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে গেছে জীবনে, তাদের থেকেও বেশি অ্যাডভেঞ্চারাস হলো ক্যাটদের জীবন, অ্যাকর্ডিং টু দ্য অথর। ওকে, it is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. দেখো, ডগরা যেমন হয় খুব লয়াল টু দেয়ার ওনার্স, তারা যাদের কাছে থাকে, যারা কোনো পেট ডগের কথা আমি বলছি, তারা যার কাছে থাকে সেই সব ডগরা খুব লয়াল হয়, খুব অনুগত হয় তাদের মালিকদের প্রতি। কিন্তু ক্যাটরা কিন্তু তা নয়। ক্যাটদের ব্যাপারে অনেক সময় খুব রিপ্রোচ করে বা তাদেরকে দোষ দিয়ে, তাদেরকে ব্লেম দিয়ে, তাদেরকে ধিক্কার করে বলা হয়। রিপ্রোচ করা মানে কাউকে ভালো চোখে না দেখা, রিপ্রোচ করা মানে কাউকে ভালো চোখে না দেখা বা তাকে ধিক্কার করে বলা হয় যে ক্যাটরা কিন্তু তার মালিকদের প্রতি অতটা লয়াল বা অতটা বিশ্বস্ত নয় যতটা ডগরা বিশ্বস্ত। কারণ ক্যাটরা তাদের যে বাড়িতে তারা থাকে সেই বাড়ির লোকজনদের থেকেও বেশি সেই বাড়িটাকে পছন্দ করে। ফন্ড, কারোর প্রতি ফন্ড হওয়া মানে তাকে ভালোবাসা। তাহলে তাদের ফ্যামিলি মেম্বারদের প্রতি সে যত না ফন্ড, তার থেকে বেশি সে বাড়িটার প্রতি অনেক বেশি ফন্ড হয়। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর। সেই জন্য বাড়ির লোকেরা যদি সেই বাড়ি ছেড়ে কোথাও শিফট করে যায়, ক্যাটরা কিন্তু কখনো সেই বাড়িটা ছেড়ে যেতে চায় না। তারা কেন যেতে চায় না? তার কারণ অ্যান্ড ওয়্যার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। তাহলে কেন যেতে চায় না? দুটো কারণে। একটা হচ্ছে সেখানেই আশেপাশে তার বন্ধুরা থাকে, এবং 2 নম্বর হচ্ছে তারা সেই এরিয়াটাকে তাদের নখদর্পণে থাকে, তাদের সেই এরিয়াটা, সেই ভৌগোলিক জায়গাটাকে তারা খুব ভালোভাবে চেনে। কোন গলি, কোন গুচি, কোন বাড়ির ছাদের উপর দিয়ে লাফিয়ে কার বাড়িতে যাওয়া যায়, সেখানে কার বাড়ির রান্নাঘর আছে, সেখান থেকে মাছ পাওয়া যায় কিনা, এগুলো তারা কিন্তু খুব ভালোভাবে জানে। সেই জন্য নতুন জায়গায় গেলে যাতে এই ব্যাপারগুলোতে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য তারা বাড়িটা ছেড়ে, লোকেশনটা ছেড়ে কোথাও যেতে চায় না। Exiled in the new land, he would have to learn a new geography. Exiled হওয়া মানে হলো কাউকে এক্সাইল করে দেওয়া বা এক্সাইলে যাওয়া মানে হলো নির্বাসনে যাওয়া। এক্সাইল মানে হলো নির্বাসনে যাওয়া। তাহলে যদি একটা ক্যাটকে তুমি নিয়ে অন্য কোথাও চলে যাও, সেটা তার কাছে একটা নির্বাসনের সমান। কারণ তাকে সেখানে গিয়ে সেই জায়গার ভূগোলটা আরও ভালোভাবে জানতে হবে, তাই তো? সেটা তার পুরনো চেনা জায়গা নয়। So when the family moves, the cat, if allowed, will stay at the old house and attach himself to the new tenants. তাহলে ফ্যামিলি যদি কোথাও চলেও যায় এবং ক্যাটটাকে যদি অ্যালাউ করা হয় যে না বাবা, তোকে আমরা নিয়ে যাবো না, তুই এখানেই থাক, সে খুব মনের আনন্দে, একটুও দুঃখ না পেয়ে সেখানে থেকে যাবে। এবং নতুন যারা ভাড়াটে আসবে, টেনেন্ট মানে হলো ভাড়াটে, সেই বাড়িতে যারা নতুন টেনেন্ট আসবে তাদের সাথে সে দিব্যি মানিয়ে নেবে। কেন? কারণ সে যাতে ওই বাড়িটার মধ্যে থাকতে পারে, সে ওই চেনা পরিচিত ভৌগোলিক সীমানার মধ্যেই থাকতে পারে। ওকে, তাহলে উইল স্টে অ্যাট দ্য হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস। নতুন ভাড়াটের সাথে সে নিজেকে বেশ মানিয়ে নেবে বা ভাগ করে নেবে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys life his own way. তাহলে সে তাদেরকে এই প্রিভিলেজ দেবে। প্রিভিলেজ মানে কি? প্রিভিলেজ দেওয়া মানে কাউকে কোনো সুবিধে দেওয়া। তাহলে নতুন ভাড়াটেদের সে এই সুবিধা দেবে যে ঠিক আছে, তোমাদের সাথে আমি থাকবো, আমার কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথে থাকতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, এই সুবিধাটা আমি তোমাদেরকে দেব। তার বদলে সে কি করবে? সে নিজের লাইফটা, নিজের জীবনটা মনের আনন্দে এনজয় করবে। তাহলে এই ছিল আমাদের দ্য ক্যাট গল্পটা লাস্ট ইউনিট। আশা করি তোমাদের গল্পটা বেশ মজা লেগেছে। আমার তো ক্যাট পড়তে দারুণ মজা লাগে। তো তোমাদের যদি মজা লেগে থাকে তাহলে গল্পটা কয়েকবার রিডিং করে ফেলবে। মিনিংগুলো তো আমি তোমাদেরকে বলেই দিলাম। আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি। অলরাইট? আর এছাড়াও তোমরা কি করবে? স্পেলিংস মুখস্থ করবে। অনেক নতুন নতুন ওয়ার্ডস, নতুন নতুন স্পেলিংস শেখালাম, তাহলে সেই স্পেলিংগুলো মুখস্থ করবে। আর বইয়ের তোমাদের চ্যাপ্টারের শেষে যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজ 7 চুজ দ্য কারেক্ট অপশন, এক্সারসাইজ 8 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট,
আচ্ছা, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই তিনটে এক্সারসাইজ তোমরা অবশ্যই করে ফেলবে। ওকে, সো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার খুব শিগগিরই। টিল দেন, বাই বাই চিলড্রেন।